আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, এবং এই বিষয়ের বিষয় কোড হলো 293। তো আমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্ট গ্রিডটি প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে তোমাদের সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্টের নম্বর ও সংখ্যা দেওয়া আছে। তো গুচ্ছ 1-এর মধ্যে তোমাদের ব্যবসায় শিক্ষা শাখার জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়টি দেওয়া আছে, এবং তোমাদেরকে প্রথম থেকে 15 সপ্তাহ এর মধ্যে মোট 10টি অ্যাসাইনমেন্ট করতে হবে। গুচ্ছ 2-এ তোমাদের সাবজেক্ট দেওয়া হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা। অনেক প্রতিষ্ঠানে আবার এর অল্টারনেটিভ হিসেবে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন পড়ানো হয়। তো এখানেও তোমাদেরকে দ্বিতীয় থেকে 15 সপ্তাহ পর্যন্ত মোট 10টি অ্যাসাইনমেন্ট করতে হবে। আর গুচ্ছ 3-এ তোমাদের ব্যবসা শিক্ষা শাখায় আছে হিসাব বিজ্ঞান। তো এখানে তোমাদের প্রথম সপ্তাহ থেকে 15 সপ্তাহ বা এটা 14 সপ্তাহ পর্যন্ত দেওয়া আছে। তো এই 14 সপ্তাহ পর্যন্ত তোমাদের মোট 10টি অ্যাসাইনমেন্ট করতে হবে। এভাবে করে তোমাদের 3টি বিষয়ের উপর মোট 30টি অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা হয়েছে একজন শিক্ষার্থীকে শাখাভিত্তিক 3টি আবশ্যিক বিষয়ের জন্য 30টি অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না। উল্লেখ্য, সঙ্গীত শাখার শিক্ষার্থীদেরকে প্রথম, চতুর্থ, সপ্তম, নবম ও 13 সপ্তাহের 3টি করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো আমরা যারা সাধারণ বিভাগে আছি তাদের জন্য হয়তোবা এই সঙ্গীত শাখার বিষয়টি প্রযোজ্য নয়। তো শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমি তোমাদের ক্লাস শুরু করার আগে কিছু বিষয়বস্তু তোমাদেরকে বলে নিচ্ছি। আমাদের শিক্ষকদেরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি মূল্যায়ন নির্দেশনা প্রদান করা হয়েছে। তো মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করব। সেক্ষেত্রে আমরা শিক্ষকবৃন্দ তোমাদেরকে যেভাবে দিক নির্দেশনা প্রদান করব, তোমরা চেষ্টা করবে সেগুলো অনুসরণ করার। আর একটা জিনিস খেয়াল রাখবে, অ্যাসাইনমেন্ট কিন্তু হুবহু কোনো জায়গা থেকে কপি করে বা হুবহু কোনো জায়গা থেকে দেখে লিখবে না। তোমরা চেষ্টা করবে 2-1 জায়গা দেখার, বইগুলো দেখে তারপর নিজস্ব দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উপস্থাপন করার। আমরা বলবো না যে তুমি সম্পূর্ণ তোমার নিজের মন থেকে বা নিজের ধারণা থেকে লিখো, কারণ এটা কখনোই কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু তুমি অবশ্যই সাহায্য বা সহযোগিতা নিবে, কিন্তু সেখানে এটার মাত্রা যেন খুব বেশি না হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে তোমাদের নিজস্ব দক্ষতাকে প্রদর্শন করার। আমি এখানে তোমাদের এইচএসসি 2021-এর শিক্ষার্থীদের জন্য তৃতীয় সপ্তাহের যে ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি উপস্থাপন করছি, স্পষ্ট যাতে দেখা যায়। এজন্য আমি কালারটা একটু চেঞ্জ করে নিয়েছি। এটা অনলাইনে সাদা কালারই দেওয়া আছে। তো প্রথম অধ্যায়ে আমাদের অ্যাসাইনমেন্টের নম্বর হচ্ছে 2, এবং প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। আর অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। এখান থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি ও ধরন ব্যাখ্যা করতে পারবে। আর যে নির্দেশনা বা সংকেত বা ধাপ অনুসরণ করে আমাদের অ্যাসাইনমেন্টগুলো প্রস্তুত করতে হবে সেগুলো হচ্ছে বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত 300 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করতে হবে। সেক্ষেত্রে নিম্নের বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত করতে হবে: ব্যাংকের ধারণা, ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি, ব্যাংকের শ্রেণীবিভাগ, অর্থনৈতিক উন্নয়নের সাথে বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পারস্পরিক সম্পর্কের বিশ্লেষণ। তো এখানে যে নির্দেশকগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে ক থেকে উম পর্যন্ত অর্থাৎ মোট 5টি নির্দেশক দেওয়া হয়েছে। কতে বলা হয়েছে ব্যাংকের ধারণা ব্যাখ্যা। এখানে 2টি উদাহরণ সহ যথাযথভাবে ধারণা ব্যাখ্যা করলে 4 নম্বর পাবে, আর একটি উদাহরণ সহ আংশিক ধারণা ব্যাখ্যা করলে 3 পাবে, উদাহরণ ব্যতীত সঠিক ধারণা ব্যাখ্যা করলে 2 পাবে, এবং ন্যূনতম ধারণা ব্যাখ্যা করলে 1 পাবে। তো খতে বলা হয়েছে ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি। ব্যাংক ব্যবসায়ের 4টি প্রকৃতি ব্যাখ্যা করতে পারলে তুমি 4 পাবে। যদি 3টি ব্যাখ্যা প্রদর্শন করো তাহলে 3, 2টি প্রকৃতি ব্যাখ্যা করতে পারলে 2, এবং ন্যূনতম 1টি প্রকৃতি ব্যাখ্যা করলে 1 পাওয়া যাবে।
গতে বলা হয়েছে কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ। তো কার্যের ভিত্তিতে একটি উদাহরণসহ ব্যাংকের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারলে তুমি 4 নম্বর পাবে। কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ ব্যাখ্যা যদি করো তাহলে 3 পাবে, আর কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীগুলোর নাম লিখলে 2 পাবে, এবং কার্যের ভিত্তিতে ন্যূনতম একটি শ্রেণী লিখলে 1 পাবে। ঘতে বলা হয়েছে সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ। তো সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করলে এবং 2টির উদাহরণ দিলে 4 পাবে। তারপরে সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করলে 3 পাবে। সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীগুলোর নাম লিখলে 2 পাবে। সংগঠন কাঠামোর ভিত্তিতে ন্যূনতম একটি শ্রেণীবিভাগ লিখলে 1 পাবে। অর্থাৎ তোমাকে এগুলোর ব্যাখ্যা করতে হবে। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব, নাম্বারে আছে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। তো অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের 4টি গুরুত্ব ব্যাখ্যা করলে তুমি 4 পাবে। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের 3টি গুরুত্ব ব্যাখ্যা করলে তুমি 3 পাবে। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের 2টি গুরুত্ব ব্যাখ্যা করলে 2 পাবে, এবং অর্থনৈতিক উন্নয়নে 1টি গুরুত্ব ব্যাখ্যা করলে 1 পাবে। তো দেখো 16 থেকে 20 নম্বর বলা হয়েছে অতি উত্তম, 14 থেকে 15 হচ্ছে উত্তম, 10 থেকে 13 ভালো, 0 থেকে 9 হচ্ছে অগ্রগতি প্রয়োজন। তো শিক্ষার্থীবৃন্দ, আমি মনে করি যে তোমরা অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকেই সর্বোচ্চ স্কোরটি পাওয়ার, এবং তোমাদের চেষ্টায় তোমাদেরকে তোমাদের সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমি বলবো প্রথমেই তোমরা হুবহু ক্লাস দেখে কপি করা শুরু করবে না, তোমরা প্রথমে ক্লাসটি দেখবে, জানবে, শুনবে। আমাদের ক্লাসগুলো যদি দেখো, জানো, শুনো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখে ফেলবে, এবং এই অধ্যায় সম্পর্কে অর্থাৎ তোমাদের ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, এই অধ্যায়ের যে মূল বিষয়গুলো সেগুলো কিন্তু সম্পূর্ণই এই অ্যাসাইনমেন্টের মধ্যে ব্যাখ্যা করা আছে। এরপরে যদি আমারও যদি কোনো কিছু বাদ থেকে যায়, তোমরা সেগুলো নিজেরা ইনক্লুড করে নিবে। তো চলো আমরা দেখি আমরা অ্যাসাইনমেন্টটি কিভাবে শুরু করতে পারি। তো আমাদের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। এটা লেখার নিয়ম হচ্ছে, যেহেতু বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণে বিষয়বস্তুর উপর 300 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করতে হবে, তাই এক্ষেত্রে নিম্নলিখিত বিষয়বস্তুর বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানপূর্বক অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। তাই আমরা অ্যাসাইনমেন্ট লেখার সময় অবশ্যই এই বিষয়গুলো আমাদের এসেছে কিনা খেয়াল রাখতে হবে। ব্যাংকের ধারণা, ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি ও ব্যাংকের শ্রেণীবিভাগ এখানে ব্যাখ্যা করতে হবে। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। এখন আসো আমাদের কভার পৃষ্ঠাটি কেমন হবে। তো আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা এখান থেকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি কভার পৃষ্ঠা অনলাইনে প্রকাশিত হয়েছে। তোমরা শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, এখানে যারা ঢাকা বোর্ডের আছো ঢাকা বোর্ড হবে, অন্য কোনো বোর্ড হলে সেই বোর্ডের নাম থাকবে। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে লিখবে। তোমাদের অষ্টম অথবা নবম শ্রেণীতে যে রেজিস্ট্রেশন হয়েছে সেই নম্বর অনুযায়ী ইংরেজিতে এখানে নম্বরটি লিখবে। তারপরে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবে। যেমন তোমাদের নামটি তোমরা সার্টিফিকেট দেখে বড় হাতের অক্ষরে, ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবে এসএসসি অথবা জেএসসির সার্টিফিকেট অনুযায়ী। পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবে, মাতার নামও ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবে। এখানে দেখো নোট দেওয়া আছে এসএসসির সনদ অনুযায়ী, তাহলে তোমাদের যার যে সনদ আছে সেই সনদ দেখে দেখে লিখবে। অনেক সময় মুখস্থ লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বিষয় কোড ও বিষয়ের নাম, তো আমাদের বিষয় কোড হচ্ছে 293 অর্থাৎ 293, এখানে ইংরেজিতে লিখবে। বিষয়ের নাম হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা ফার্স্ট পেপার, বা তোমরা যদি ইংলিশে লেখো ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সেকেন্ড পেপার, এখানে এটি লিখবে। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে ইংরেজিতে 02। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে তোমাদের অধ্যায়ের শিরোনামটি যেটি দেওয়া আছে যে ব্যাংক ব্যবসায়ের প্রাথমিক ধারণা, সেটি এখানে লিখবে। এখানে মূল্যায়নকারী শিক্ষকের নামের ঘরটি তোমরা ফাঁকা রাখবে। পরবর্তীতে যখন আমরা নাম ঘোষণা করব আমাদের লালবাগ মডেলের শিক্ষার্থীরা, তখন নাম দেখে লিখবে। আর অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তোমরা তোমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী লিখবে। তারপরে এখানে আবার দেখো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে। তো আমরা লালবাগ মডেল থেকে বলেছি বিষয় কোড ও বিষয়ের নামটি শিক্ষার্থীদেরকে ইংরেজিতে সুন্দর করে লিখে দেওয়ার জন্য অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরটিও ইংরেজিতে লিখে দিতে বলেছি, অ্যাসাইনমেন্টের শিরোনামটিও লিখে দিতে বলেছি শুদ্ধভাবে। খুব সুন্দর করে লিখবে, কাটাকাটি ঘষা মাজা করবে না।
তোমরা A4 সাইজের সাদা কাগজে অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করবে, কালির কলম দিয়ে লিখবে এবং হাইলাইট করা জায়গাগুলো নীল কালি ব্যবহার করবে। তো আমরা অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠা প্রস্তুতের পরে শিরোনামের জন্য একটি পৃষ্ঠা তৈরি করব। সেখানে আমাদের উপরে থাকবে শিরোনাম, তারিখ থাকবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টটি যেই তারিখে আমরা উপস্থাপন করছি বা জমা দিচ্ছি সেই তারিখ থাকবে। পাঠ শিরোনাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, বা আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। আর অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সম্পর্ক বিশ্লেষণ। এটি একেবারে প্রথমে কভার পৃষ্ঠার পরে একটি পৃষ্ঠার মধ্যে মাঝ বরাবর খুব সুন্দর করে লিখবে, যাতে শিক্ষক বুঝতে পারেন যে তোমার উপস্থাপনাটি খুব সুন্দর হয়েছে। তারপরে তোমরা সূচিপত্র তৈরি করবে, সূচিপত্রে ক্রমিক নম্বর দিবে, অধ্যায়ের নাম লিখবে, বিবরণ দিবে, অর্থাৎ তুমি কত পৃষ্ঠায় কি লিখেছো সেটি বিবরণ দিবে। ক অংশের বিষয়বস্তুটি লিখে সেটি কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠায় আছে সেটি লিখবে। খ অংশের বিবরণ দিয়ে সেটি কত পৃষ্ঠায় লিখেছো, এভাবে করে পৃষ্ঠা নম্বর দিয়ে সূচিপত্রগুলো তৈরি করবে। এবং অ্যাসাইনমেন্টের ডান পাশের উপরের কোণায় প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর দিবে। তো তোমরা যেহেতু নিবন্ধ রচনা করবে, প্রথমেই উপরে হেডিংটা লিখে নিবে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। আমি এখানে ভূমিকা দিয়েছি, তোমরা ভূমিকা না দিলেও পারো, সরাসরি এখান থেকেও লেখা শুরু করতে পারো। যেহেতু নিবন্ধ রচনার কথা বলেছে তাই ভূমিকা উপসংহার দিতেই পারি আমরা, আবার না দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট আমরা একটা ভূমিকার মতন অংশ লিখে তারপরে আমাদের মূল পয়েন্টগুলো বা মূল নির্দেশকগুলো উপস্থাপন করব। তো ভূমিকাতে বলা হয়েছে, দ্য ব্যাংক ইজ দ্য লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি, অর্থাৎ আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হলো ব্যাংক। অর্থ ছাড়া যেমন ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র চলতে পারে না, তেমনি ব্যাংক ছাড়াও অর্থের প্রচলন, প্রচার ও প্রসার সম্ভব নয়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত নিবিড়, কারণ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব। তো এইটুকু হলো আমাদের ভূমিকা। এরপরে আমরা আমাদের নির্দেশনা অনুযায়ী ক, খ, গ, ঘ, উমর অ্যান্সারগুলো লিখব। তো কতে বলা হয়েছিল ব্যাংকের ধারণা বিশ্লেষণ করার জন্য। ইটালিয়ান শব্দ ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস এবং জার্মান শব্দ ব্যাংকি হতে ব্যাংক শব্দের উৎপত্তি। তবে ব্যাংক একটি ইংরেজি শব্দ যার অর্থ ক্ষেতের আইল, নদীর তীর, হ্রদ বা জলাশয়ের তীর, বস্তুবিশেষের স্তূপ, কোষাগার, লম্বা টেবিল, ধনভাণ্ডার ইত্যাদি। সহজ অর্থে ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে এবং চাহিদামাত্র অথবা নির্দিষ্ট সময়ান্তে সঞ্চয়কারীর নিকট ফেরত দিতে বাধ্য থাকে। ব্যাংকের সকল আইনসম্মত লেনদেন এবং বিনিময় কর্মকাণ্ডকে ব্যাংকিং বলা হয়। ব্যাংকের লেনদেন এবং বিনিময় কর্মকাণ্ডের সাথে জড়িত প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের ব্যাংকার বলা হয়। আমরা উদাহরণ হিসাবে দিতে পারি, একজন সাধারণ চাকরিজীবী ব্যাংকে হিসাব খুলে উক্ত হিসাবের মাধ্যমে অর্থ জমা রাখতে পারে, আবার প্রয়োজনে তা উত্তোলন করতে পারে। অন্যদিকে একজন ব্যবসায়ী ব্যাংকে হিসাব খুলে উক্ত হিসাবের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি মূলধন সংকট নিরসনে ঋণও নিতে পারে। খ অংশের উত্তরে আমরা যেভাবে লিখব, খ অংশে বলা হয়েছিল ব্যাংক ব্যবসার প্রকৃতি বিশ্লেষণ করার কথা। এখানে আমাদেরকে 4টি প্রকৃতি বিশ্লেষণ করতে বলা হয়েছে। মূলত ব্যাংক ব্যবস্থার প্রচলনের পর থেকে অর্থের নিরাপদ লেনদেন ও সংরক্ষণ ব্যবস্থা শক্তিশালী হয়েছে, ফলে ব্যবসা বাণিজ্যেরও দ্রুত উন্নয়ন ঘটেছে। অর্থ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে বিধায় অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠান হতে ব্যাংকের প্রকৃতি স্বতন্ত্র ও ভিন্নধর্মী। ব্যাংকের যে সকল প্রকৃতি বা বৈশিষ্ট্য একে স্বতন্ত্র রূপ দিয়েছে নিম্নে তা বর্ণনা করা হলো। 1. ব্যাংকের গঠন। দেশের প্রচলিত ব্যাংক কোম্পানি আইন 1991 অনুসারে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। বাণিজ্যিক ব্যাংক গঠন করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হয়। ব্যাংক এক মালিকানা, অংশীদারি ও যৌথ মূলধনী হয়ে থাকে। 2 নম্বর, মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। আমানতকারী ও ঋণ গ্রহীতার মাঝে অবস্থান করে ব্যাংক মুনাফা অর্জন করে বিধায় আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়।
অর্থ ও ঋণের ব্যবসায়ী। ব্যাংক অন্য ব্যবসায়ের মতো পণ্য বা সেবা বিক্রয় করে না। ব্যাংক মূলত অর্থ নিয়ে ব্যবসা করে। এটি করতে গিয়ে ব্যাংক এক পক্ষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, আবার সংগৃহীত অর্থ অন্য পক্ষকে ঋণ দেয়। নিরাপত্তার প্রতীক। ব্যাংক অর্থের নিরাপত্তা বিধান করে বিধায় সারা বিশ্বে আর্থিক নিরাপত্তার প্রতীক হিসাবে গণ্য। গ্রাহকের আমানতের নিরাপত্তা বিধানের মাধ্যমে ব্যাংক সকলের আস্থাভাজন হয়। সততা ও বিশ্বস্ততার মাধ্যমে নিজের ও গ্রাহকের সম্পদ সংরক্ষণ করা ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য। এবার আমাদের ক্ষয়ের উত্তর শেষ হয়ে গেল। আমরা গ শুরু করব। গতে বলা হয়েছে কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো, বা এখানে যে কোনো একটি শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। তো গ্রাহকের চাহিদা, প্রয়োজন ইত্যাদির উপর ভিত্তি করে ব্যাংকে বিভিন্ন ভাগে শ্রেণীবিভক্ত করা হয়েছে। ব্যাংকের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ নিম্নের রেখাচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হলো। তো আমরা এরকম একটি রেখাচিত্র এঁকে কার্যভিত্তিক ব্যাংকের শ্রেণীবিভাগটি উপস্থাপন করব। এখানে কার্যভিত্তিক ব্যাংকের শ্রেণীবিভাগ হলো তিনটি: কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক আবার বিভিন্ন ভাগে বিভক্ত, যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, মিশ্র ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, সঞ্চয় ব্যাংক ইত্যাদি। এবার আসো আমরা কেন্দ্রীয় ব্যাংকের বর্ণনাটি এখানে উল্লেখ করব। তো নিম্নে কেন্দ্রীয় ব্যাংকের বর্ণনা দেওয়া হলো, এভাবে লিখে আমরা কেন্দ্রীয় ব্যাংক ব্যাখ্যা করব। দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসাবে সরকার কর্তৃক গঠিত ব্যাংক, যাকে ব্যাংকিং সাম্রাজ্যের নেতা ও রাজা বলা হয়, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। অর্থাৎ যে ব্যাংক সরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণে থেকে জনগণের কল্যাণ সাধনের লক্ষ্যে গঠন করা হয়, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। নোট ও মুদ্রার প্রচলনের পাশাপাশি বলিষ্ঠ মুদ্রাবাজার গঠন ও নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। প্রতিটি স্বাধীন দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে, যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম। এবার আসো আমরা ঘ নাম্বার প্রশ্নের বা ঘ নাম্বার নির্দেশকের অ্যান্সারটি কিভাবে লিখতে পারি দেখি। তো আমাদের এখানে সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের কাজকে ছোট ছোট ভাগে বিভক্ত করলে প্রতিষ্ঠান পরিচালনা করা অনেক সহজ হয়। সংগঠন কাঠামোর উপর ভিত্তি করে ব্যাংকে বিভিন্ন ভাগে শ্রেণীবিভক্ত করা হয়েছে। সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ নিম্নের রেখাচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হলো। তো সংগঠন কাঠামো ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়: একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক এবং গ্রুপ ব্যাংক। তোমরা শিক্ষার্থীরা প্রত্যেকেই 4টি ব্যাংকের বর্ণনা দিবে। আমি এখানে নমুনা হিসেবে একটি ব্যাংকের বর্ণনা দেখিয়েছি, তোমরা ঠিক এভাবে করে বাকি 3টি ব্যাংকের বর্ণনাও সংজ্ঞাসহ উদাহরণ দিয়ে উপস্থাপন করবে। তো নিম্নে শাখা ব্যাংকের বর্ণনা দেওয়া হলো। শাখা ব্যাংক যে ব্যাংকিং ব্যবস্থা একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে বিদেশে বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা স্থাপন করে ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করা হয়, তাকে শাখা ব্যাংক বলে। যুক্তরাষ্ট্রে এরূপ ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়। বাংলাদেশে ব্যাংক ব্যবস্থা সামগ্রিকভাবে শাখা ব্যাংকিং ব্যবস্থার আওতাধীন, যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ইত্যাদি। এভাবে করে তোমরা একক ব্যাংক, তারপরে চেইন ব্যাংক এবং গ্রুপ ব্যাংকের বর্ণনাটি উপস্থাপন করবে সংক্ষিপ্ত আকারে। এবং আমাদের সর্বশেষ অংশ অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। তো একটি দেশের অর্থনীতির জীবনী শক্তি হলো ব্যাংক। দেশের জনগণ তাদের অর্জিত অর্থ ব্যাংকে গচ্ছিত রেখে যেমন মূলধন গঠন করে, তেমনি ব্যাংক তার শিল্প বাণিজ্যে সরবরাহ করে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে সহায়তা করে। নিম্নে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব বিশ্লেষণ করা হলো। আমাদের মূলত 4টি পয়েন্ট এখানে বিশ্লেষণ করতে হবে। তোমরা এই 4টিও করতে পারো। তারপরেও তোমরা যদি এগুলো চেঞ্জ করতে চাও পয়েন্টের হেডলাইনগুলো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো বেছে নিয়েই করতে হবে। কম গুরুত্বপূর্ণ, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো বাদ দিতে হবে। তো এখানে 1 নম্বর হচ্ছে মূলধন গঠন ও বিনিয়োগ। ব্যাংক দেশের জনগণের কাছ থেকে তাদের অর্জিত অর্থ সংগ্রহ করে যেমন মূলধন গঠন করে, তেমনি ব্যাংক তা পুনরায় শিল্প বাণিজ্যে ঋণ হিসাবে সরবরাহ করে বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখে, যা দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে সহায়তা করে। 2 নম্বরে আছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে, পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড, প্রত্যয়পত্র ইত্যাদি ইস্যু করে। বাণিজ্যিক ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন না করলেও এসব দলিল ইস্যু করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। 3 নম্বর হচ্ছে কৃষি ও শিল্পের উন্নয়ন। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের উন্নয়নে কৃষি খাতের গুরুত্ব কোনো অংশে কম নয়। আবার শিল্পায়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
তাই এই খাতসমূহের উন্নয়নে বিভিন্ন বিশেষায়িত ব্যাংক গড়ে উঠেছে। তোমরা এখানে উদাহরণ দিতে পারো, যেমন বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক আছে, কৃষি ব্যাংক, তারপরে বাংলাদেশ শিল্প উন্নয়ন ব্যাংক, বিডিবিএলও আছে। এগুলো বিশেষায়িত কৃষি এবং শিল্প ব্যাংকের উদাহরণ। তারপরে 4 নম্বরে কর্মসংস্থান। ব্যাংকসমূহ তাদের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন পদে প্রচুর লোক নিয়োগ দিয়ে থাকে। আবার ব্যাংকের সহায়তায় দেশের অভ্যন্তরে অনেক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা বিপুল লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বেকার সমস্যা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা সবশেষে উপসংহার লিখব এবং সমাপ্ত লিখে আমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করব। তো উপসংহার এই কথাটি আমরা না লিখলেও পারি, আমরা সবশেষে এই ধরনের একটি প্যারা দিয়েও আমাদের নিবন্ধটি শেষ করতে পারবো। তো পরিশেষে বলা যায় যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত নিবিড়, কারণ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বা অসম্ভব। এভাবে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট লেখাটি শেষ করে সমাপ্ত লিখে ক্লোজ মার্ক দিয়ে আমাদের অ্যাসাইনমেন্টটি শেষ করব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।